ইরানিদের জন্য তারা টিকে থাকাটাই হলো তাদের বিজয়। এই 5 দিনের ঘটনা প্রবাহে এখন মনে হচ্ছে যুদ্ধটা দীর্ঘায়িত হতে পারে। যুদ্ধের যে গতি প্রকৃতি এটা কোন দিকে যাচ্ছে আপনার কাছে কি মনে হয়? আপনার কি বিশ্লেষণটা যদি একটু জানতে চাই। প্রাথমিকভাবে তো আমার ধারণা ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র মনে করেছিল যে তারা খুব অল্প সময়েই এই যুদ্ধটা শেষ করতে পারবে, এবং তাদের উদ্দেশ্য যেটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে যে ইরানের নেতৃস্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে তারা সরিয়ে দিতে পারলে একটা গণ অভ্যুত্থান হবে, এবং তার মধ্য দিয়ে রেজিম চেঞ্জ যেটাকে বলা হচ্ছে, তারা যেটা বলছেন সে কাজটা সম্পন্ন করা যাবে। তবে আজকে তো 5 দিন, এই 5 দিনের ঘটনা প্রবাহে এখন মনে হচ্ছে যুদ্ধটা দীর্ঘায়িত হতে পারে। সেটা গতকাল প্রেসিডেন্ট ট্রাম্প একটা ইঙ্গিত দিয়েছেন। 4 সপ্তাহের কথা তিনি বলেছিলেন, যে তাদের 4 সপ্তাহের ধারণা ছিল। এখন সেটা আরো বেশিও হতে পারে। আহ, আমার কাছে যেটা মনে হচ্ছে, বা যুদ্ধের বাস্তবতা দেখে, এখন ইরানিদের জন্য তারা টিকে থাকাটাই হলো তাদের বিজয়। কারণ ইরানের এই এখনকার শাসন ব্যবস্থায় যারা আছেন তাদেরকে সরিয়ে দিয়ে নতুন একটা শাসন ব্যবস্থা নিয়ে আসাই তো উদ্দেশ্য ছিল। তো সেক্ষেত্রে যদি তারা টিকে থাকতে পারে, তবে এটা মনে রাখতে হবে যে কিন্তু ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ আক্রমণ কিন্তু ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণ হচ্ছে ইরানে, এবং সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। একটা স্কুলের 150-র উপরে বা শিশু নিহত হয়েছে। বিভিন্ন শহরগুলোতে তারা ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে। তো ব্যাপক ধ্বংসযজ্ঞ তো হচ্ছে একদিকে, অন্যদিকে কিন্তু ইরানের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তারা গত 3-4 দিন ধরে একটা 3 জনের অন্তর্বর্তীকালীন ব্যবস্থা তৈরি করে গত 2-3 দিন কাজ চালিয়েছেন। আজকে যেটা শুনলাম, মুস্তফা খামেনি, আয়তুল্লাহ আলী খামেনির ছেলে, তিনি এখন দায়িত্ব নেবেন সুপ্রিম লিডার হিসেবে। তার অর্থ দাঁড়াচ্ছে এই কাঠামোটা যদি টিকে থাকতে পারে, বা তারা যদি এটা টিকিয়ে রাখতে পারেন, তাহলে আমি আন্দাজ করছি যে এই যুদ্ধটা, ইরানের দিক থেকে ইরান চাইবে যুদ্ধটা লম্বা করতে, বাট দীর্ঘায়িত করতে। তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সেটা, আর একটু আগেই আমি ওদের প্রতিরক্ষা মন্ত্রী হেক্সেতের বক্তব্য শুনছিলাম, যদিও তারা বলছে যে হ্যাঁ, আমরা লম্বা সময়ের জন্য প্রস্তুত, আমাদের অস্ত্রশস্ত্রের কোনো অভাব নাই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তব অর্থে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য রাজনৈতিকভাবে এই যুদ্ধটাকে বেশি দিন টেনে নিয়ে যাওয়া একটু সংকটাপন্ন হবে, একটু জটিল হবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই এই যুদ্ধের ব্যাপারে ব্যাপক প্রতিরোধ, বা আমি বলবো পাল্টা মত তৈরি হচ্ছে। এবং ইরান যে কৌশলে এখন যুদ্ধটা চালিয়ে যেতে চাচ্ছে, তারা মার্কিন ঘাঁটি, মার্কিন স্বার্থ, মার্কিন দূতাবাস যেগুলো আছে সেগুলোর উপর আক্রমণ চালাচ্ছে, এবং এতে করে মার্কিনীদের হতাহত হওয়ার আশঙ্কাটা কিন্তু বাড়ছে। পাশাপাশি তারা ইসরায়েলের উপর আক্রমণ করছে। ইসরায়েলের আক্রমণটা ঠিক আছে, তারা আছে ওখানে। ইসরায়েলের চাইতেও যে গুরুত্বপূর্ণ একটার এখানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তো ইরান যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে আহ, বা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধটাকে খুব ব্যয়বহুল করে ফেলতে পারে, ব্যয়বহুল বলতে আমি বোঝাচ্ছি খুব বেশি, মূল্যটা যদি বেশি হয়ে যায়, তখনই হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটা সিজফায়ারের সম্ভাবনা থাকবে, এবং হয়তো তখন সেক্ষেত্রে ইসরায়েল সেটা মানতে বাধ্য হবে। তো এখানে ইসরায়েল, ইরানের জন্য আহ যুদ্ধ জয়ের সম্ভাব্য চেহারাটা হচ্ছে তারা টিকে যাওয়া। আর মার্কিন যুক্তরাষ্ট্র যদি তাদেরকে এখান থেকে সরিয়ে দিতে পারে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র জিতে যাবে। তো এই কন্টেস্টটা এই মুহূর্তে হচ্ছে। এবং সেই জায়গায় আমি যদি ইতিহাসের দিকে দেখি একটুখানি, ইরান কিন্তু 1979 সালের ইসলামী বিপ্লবের পরপরই তারা 8 বছর কিন্তু ইরাকের সাথে যুদ্ধ করেছে। গত প্রায় 20 বছর ধরে আহ, বিভিন্ন ধরনের স্যাংশনের আওতায় তারা আছে। তার মধ্য থেকেই কিন্তু তারা এই টিকে আছে, এবং তাদের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরে আমরা এটা জানি যে শিয়া ধর্মাবলম্বীদের কাছে তারা শহীদ হওয়াটাকে তারা একটা বীরত্বের বিষয় বলে মনে করে। এবং আমরা সেটা কারবালার ঘটনা প্রবাহ এবং শিয়ারা যেভাবে এটা উদযাপন করে, সে তার থেকে যদি একটু আমরা শিক্ষা নেই, তাহলে তাদের মনস্তত্ত্বটা বোঝা যাবে। তো কাজে এখানে এই ধর্মীয় আয়াতুল্লাহ আলী খামেনি থেকে শুরু করে তাদের অন্যান্য নেতৃবৃন্দকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে তাদেরকে নিহত করার ফলে
ইরানিদের মধ্যে যে এক ধরনের প্রতিরোধ স্পৃহাটা তৈরি হতে হতে পারে, এরকম একটা ধারণা করা কিন্তু অযৌক্তিক বলে আমি মনে করছি না। তো তার অর্থ দাঁড়াবে যে ইরানিরা এমনিতেই রেজিলিয়েন্স তাদের প্রমাণ করেছে আগে কয়েকবার। এখন আমার ধারণা তারা বোধহয়, যেহেতু তাদের জন্য এটা এক্সিস্টেন্সিয়াল, তাদের অস্তিত্ব লড়াই, তো সেই জায়গায় তাদের মোটিভেশন আমার ধারণা মার্কিনীদের এবং ইসরায়েলিদের চাইতে বেশি। এবং সেটা যদি হয়, তাহলে আন্দাজ করছি যে যুদ্ধটা দুর্ভাগ্যজনক হলেও এটা খুব ভালো কথা নয়। যুদ্ধ মানেই ধ্বংসযজ্ঞ, কিন্তু তারপরেও এই মুহূর্তে মনে হচ্ছে যে যুদ্ধটা হয়তো দীর্ঘায়িত হতে পারে। এই ধরনের একটি অসম যুদ্ধ চলছে এবং প্রচুর প্রাণ যাচ্ছে, তো সেটা বন্ধের কোনো উদ্যোগ আমরা দেখছি না। তো সেটা কি আসলে আলটিমেটলি বন্ধ হচ্ছে না? এইভাবেই জীবন ক্ষয়, মানুষের মৃত্যু এটা হতেই থাকবে? সেটা তো কেউ চায় না, আমরাও চাই না। তবে আপনি যে সঠিক বলেছেন যে জাতিসংঘ, কারণ আমরা গত কয়েক বছর ধরে যেটা দেখছি, বছর বছর বলবো না, 2 দশক হয়ে গেল প্রায়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যারা স্থায়ী সদস্য, পার্মানেন্ট মেম্বার, যাদের উপর আন্তর্জাতিক নিরাপত্তা এবং শান্তির দায়িত্ব দেয়া আছে, তারাই কিন্তু আক্রমণকারী হচ্ছে। সেটা 2003 সালে আমরা ইরাকে দেখেছি, 2022 সালে এসে ইউক্রেনে দেখেছি, এবার আবার 26 সালে গিয়ে আমরা দেখলাম ইরানের উপর। কাজেই যেহেতু নিরাপত্তা পরিষদ, যাদের উপর দায়িত্ব আন্তর্জাতিক শান্তি এবং শান্তি এবং নিরাপত্তাটা নিশ্চিত করা, তারা যখন এটা ভঙ্গ করেন, তখন কিন্তু এই জাতিসংঘের জন্য সক্রিয় হওয়া বা কার্যকর হওয়াটা বেশ কঠিন হয়। এখনো তাই হচ্ছে। আমরা সিরিয়াতে দেখেছি, আগে ইউক্রেনে দেখেছি, এখন দেখছি। তো কাজেই জাতিসংঘকে দোষ দেওয়ার চাইতে আমি মনে করি যারা শক্তিধর রাষ্ট্ররা আছেন, যাদের উপর এই দায়িত্বটা, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ভারটা দেয়া আছে, তারা নিজেরা যদি এটা ভঙ্গ করেন, সেখানে জাতিসংঘ অসহায় হয়ে যায়। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, এখনো বিষয়টা কিন্তু অনেকটা এরকম। এবং আমার মনে হচ্ছে শেষ পর্যন্ত ওই মাঠেই, যুদ্ধের মাঠেই নির্ধারিত হবে। এবং এখানকার, আপনি বলতে পারেন এখানকার বাস্তবতার ভিত্তিতেই হয়তো যে পক্ষগুলো এখানে জড়িয়ে আছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েল, তারা হয়তো এবং এখানে আরেকটা পক্ষ আমার ধারণা তৈরি হতে পারে। সেটা হচ্ছে যে এই যে গালফ স্টেটসগুলো যারা আছে, উপসাগরীয় উপসাগরীয় দেশ, যাদের উপর এখন যাদের দেশে মার্কিন ঘাঁটির উপর আক্রমণ হচ্ছে, তারা কিন্তু এখন মহা বিপদের মধ্যে আছে। এবং তারা এখানে এই এখনকার তাদের এই বাস্তবতায়, এই দুর্যোগে যদি তারা কিছুটা উদ্যোগ নেন, তাহলে আমার ধারণা এই যুদ্ধটার ক্ষেত্রে হয়তো একটা ইতিবাচক অগ্রগতি ইন দ্য ফর্ম অফ, আমরা যেটা বলি, একটা সিজ ফায়ার হওয়ার সম্ভাবনাটা তৈরি হতো। পরাশক্তিদের মধ্যে আমরা দেখছি যে ফ্রান্স এবং যুক্তরাজ্য, তারা কিন্তু মার্কিন এবং ইসরায়েল যে গ্রুপ বা যে পক্ষ, তাদেরকে সমর্থন দিচ্ছে। কিন্তু চীন রাশিয়াকে আমরা কিন্তু সেভাবে ইরানকে সাপোর্ট দিতে বা সমর্থন দিতে দেখছি না। হয়তো তারা শুধুমাত্র বিবৃতি দিচ্ছে। তো আপনি পরাশক্তিদের আচরণ কেমন দেখছেন এই যুদ্ধে? মিশ্র আচরণ বলবো। একটা হচ্ছে যে আপনি যেটা বলছিলেন, মার্কিনীদের সাথে ব্রিটিশদের কিন্তু এখানে একটা নীতিগত অবস্থানের পার্থক্য দেখছি। যদিও তারা নিজেদের রক্ষা করার জন্য সাইপ্রাসে তাদের নেভি শিপ পাঠিয়েছে ব্রিটেন। ব্রিটেন কিন্তু মানে আত্মরক্ষামূলক ব্যবস্থায় আছে। তারা কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে এই যুদ্ধে অংশগ্রহণ করেনি। এবং এটা নিয়ে গতকাল প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু স্টারমার্ক, মানে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে কটাক্ষও করেছেন। ফরাসিরাও একইভাবে তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য তারা চেষ্টা করছে, কিন্তু তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই যুদ্ধে বা ইসরায়েলের এই যুদ্ধে অংশগ্রহণ করছে না। তো কাজে এই প্রথম একটা প্রকাশ্যে দেখা গেল যে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটু একটু তফাৎ বা মতের পার্থক্য আমরা দেখলাম। ওইদিকে যদি আসেন, রাশিয়া এবং চীন, তারা মূলত কূটনৈতিক উদ্যোগ এবং নিন্দা জানানোর মধ্যেই আছে। তারাও যে খুব বেশি সক্রিয় হচ্ছে আমার সেটা মনে হচ্ছে না। সতর্কবাণী দিচ্ছে। হয়তো যেটা হতে পারে, আমি আন্দাজ করছি, সেটা হলো যে তারা হয়তো কূটনৈতিক মাধ্যমগুলো ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করতে পারেন। এবং এখানে মনে রাখতে হবে কিন্তু সব রাষ্ট্রই তার নিজের স্বার্থ নিয়ে কাজ করে। আগামী এপ্রিল মাসে আহ, চীন সফরে আসবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তো সেই জন্য চীনারা
এমন কোনো কাজ করতে এখন আগ্রহী হবে না যে কাজ করলে তাদের এই সফরটা কোনো কারণে বাতিল হতে পারে বা কোনো কারণে ঝামেলায় পড়তে পারে। একইভাবে ইউক্রেন নিয়ে রাশিয়া ওইদিকে ব্যস্ত আছে। তারাও মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন চাচ্ছে যাতে ইউক্রেন যুদ্ধে সুবিধাজনক অবস্থা যেতে পারে। সেই কারণেই চীন এবং রাশিয়া দুই দেশই তাদের নিজের জাতীয় স্বার্থের কারণেই এই মুহূর্তে সরাসরিভাবে বা খুব সক্রিয়ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে যেতে আগ্রহী হচ্ছে বলে আমার মনে হয়। মুসলিম দেশগুলোকেও কিন্তু আমরা ইরানের পাশে দেখছি না, মানে সেটার কারণ কি? এখন সকলেই আপনি মধ্যপ্রাচ্য যদি বলেন বা অন্যান্য মুসলিম দেশ বলেন, তারাও সকলে নিজের যান বাঁচানোর নিয়েই বেশি ব্যস্ত। আপনি যদি তুরস্কের কথা ধরেন ধরেন শক্তিশালী সামরিক তুরস্ক এখন এই মুহূর্তে খুব সক্রিয় হচ্ছে না তার অভ্যন্তরীণ বা আঞ্চলিক রাজনীতির কারণে। ইসরায়েল কিন্তু তুরস্ক নিয়েও মাঝে মধ্যে দু চারটা কথাবার্তা বলে, এটাও কিন্তু তুরস্কের জন্য শঙ্কার কারণ। এই মুহূর্তে তুরস্ক সরাসরিভাবে ইরানের পক্ষ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরাগ ভাজন হয়তো হতে চাচ্ছে না। পাকিস্তান আর একটা শক্তিশালী মুসলিম দেশ, তারাও কিন্তু এই এই ব্যাপারে খুব বেশি এগোতে চায় না। এবং ইতিমধ্যেই বাজারে আলোচনা আছে যে যদি ইরানকে কাবু করা যায় তাহলে পাকিস্তানকে টার্গেট করতে পারে ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্র মিলে। এইরকম একটা আলাপ আলোচনা বাজারে আছে। তো এই দেশগুলো এইসব বিবেচনায় নিয়ে আমার ধারণা তারা নিজেদের ব্যাপারে তারা বেশি সতর্ক থাকছে। এবং হয়তো নৈতিকভাবে ইরানের পক্ষে তারা বা ইরানকে সমর্থন করলেও সরাসরিভাবে এসে বা সক্রিয়ভাবে এসে ইরানের পাশে দাঁড়ানোর মতো বাস্তব অবস্থা হয়তো তারা দেখছে না এই মুহূর্তে। আমেরিকা একটি খুবই মানে সামরিকভাবে খুব শক্তিশালী দেশ, তার সাথে রয়েছে ইসরায়েল। এই অন্যদিকে আমরা দেখছি ইরান একাই, তো তার অ্যালাইদেরকে সে কিন্তু সেভাবে পাচ্ছে না। তো এই অসম যুদ্ধে ইরান আসলে কতদিন টিকে থাকতে পারবে বলে আপনার ধারণা? এটা বলা মুশকিল কারণ আমরা যতই এটা দুইভাবে দেখা যায়, একটা ইমোশন দিয়ে দেখা যায়। আমরা যারা বাংলাদেশের মানুষ আমরা অনেকে এটা অন্যায় যুদ্ধ দেখছি, সেটা নিয়ে মন খারাপ হয়। আমরা আশা করি ইরান টিকে থাকুক। কিন্তু বাস্তবতা হচ্ছে যে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রচণ্ড শক্তিশালী এবং সামরিক শক্তি প্রচুর, এবং তারা চেষ্টা করবে। তবে আমি মনে করি যে এখানে তো ইরান তার অস্তিত্বের জন্য লড়াই করছে, আর মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের হয়ে ওখানে গিয়ে কাজটা করছে। তো কাজেই আমার ধারণা শেষ বিচারে যদি আপনি যদি বলেন এটাকে টেনাসিটি যেটাকে আমরা বলি, টিকে থাকার ক্ষমতা এবং কামড় দিয়ে পড়ে থাকা, সেই জায়গায় আমার ধারণা, আমি জানি না, আমার এটা প্রাথমিক ভাবেই বলছি, আমার ধারণা যদি এখানে এই ধৈর্যের লড়াই হয় সেক্ষেত্রে কিন্তু ইরান সুবিধাজনক অবস্থানে থাকতে পারে বলে আমি মনে করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, স্যার। আপনাকেও ধন্যবাদ। আপনার দর্শকদেরও শুভেচ্ছা।